ডিয়ার স্টুডেন্টস, পিসিএস অনলাইন ইনস্টিটিউশনের ডব্লিউবিসিএস এর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি অমিত সেন। আমি তোমাদের সাথে এখন থেকে থাকব বাংলা সাবজেক্টের এডুকেটর হিসেবে, শিক্ষক হিসেবে, এবং তোমাদেরকে আমি ডব্লিউবিসিএস পরীক্ষার বাংলার জন্য, বাংলা সাবজেক্টের জন্য আমি গাইড করব। তাহলে চলো আমরা আজকে আমাদের প্রথম যে ক্লাস, সেই ক্লাসটা একটু শুরু করি। আসলে আজকের ক্লাসে আমরা বিশেষ কোনো টপিক নিয়ে আলাদা করে আলোচনা করছি না। আমাদের আজকের ক্লাসের যেটা মুখ্য বিষয়, সেটা হচ্ছে সামগ্রিকভাবে ডব্লিউবিসিএস এর বাংলার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন সেটা আমরা বলবো। তার সাথে থাকবে বিগত বছরের যে প্রশ্নপত্রগুলো এসছে সেখানে কি ধরনের প্রশ্ন এসছে, কারণ তুমি যখন একটা পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছ সেখানে বিগত বছরের প্রশ্নের ধরনটা তোমার কাছে যদি পরিষ্কার থাকে তাহলে সেই প্রস্তুতি অনেকটা স্বাভাবিক হবে, অনেকটা সহজ হবে। আর তার সাথে আরও একটা বিষয় আমি তোমাদেরকে বলবো, সেটা হলো দীর্ঘদিন হয়ে গেছে তোমরা এই রাইটিং স্কিল যেটাকে আমরা বলি, সেই লেখা পরীক্ষার থেকে একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই স্কুল কলেজ, সেই সময় মূলত আমরা লেখা পরীক্ষাটার সাথে অভ্যস্ত ছিলাম। আজকে এতদিন পর যখন ডব্লিউবিসিএস পরীক্ষার প্রস্তুতি তুমি নিতে চলেছো, তখন এই লেখা পরীক্ষার জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করবে সেই বিষয়টাও আমরা আজকের ক্লাসে একটুখানি দেখার চেষ্টা করব, এবং পরবর্তী যে ক্লাসগুলো আমাদের হবে তার রূপরেখা ঠিক কীরকম হতে পারে সেটাও আমরা এই ক্লাসেই দেখব। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এবং প্রথম যে বিষয়টা আমি তোমাদের কাছে নিয়ে আসবো সেটা হলো সিলেবাস। তোমরা যখন ডব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, মনে করে দেখো সেই সময়ে পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা ব্রোশিওর পেয়েছিলে, সেটা ইন্টারনেটে এখনও পাওয়া যায় তাদের ওয়েবসাইটে গেলে। সেই ব্রোশিওরে যে সিলেবাসটা দেওয়া রয়েছে এবং বিগত বছরগুলোয় যে ধরনের প্রশ্ন এসছে, তার ভিত্তিতে আমরা মোটামুটি একটা চক আউট করতে পারি যে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে চলেছে বাংলার ক্ষেত্রে। তাহলে একটু দেখে নিই কী ধরনের প্রশ্ন আসতে পারে, মানে কী ধরনের প্রশ্ন এসছে এবং আগামী দিনেও সেই ট্রেন্ড অনুসরণ করে কী ধরনের প্রশ্ন আসবে। আমাদের প্রশ্নের ধরনটা যদি দেখি, 5টা টোটাল টপিক আমাদের পড়তে হবে ডব্লিউবিসিএস এর জন্য। 5টা টপিকে কি কি রয়েছে? নাম্বার 1 বঙ্গানুবাদ, নাম্বার 2 সারাংশ, 3 নম্বর প্রতিবেদন রচনা, 4 নম্বর পত্র রচনা, আর 5 নম্বর বোধ পরীক্ষণ। তাহলে কি কি হলো? বঙ্গানুবাদ, সারাংশ, প্রতিবেদন রচনা, পত্র রচনা, বোধ পরীক্ষণ। এই 5টা বিষয়ের প্রত্যেকটিতে নম্বর ধার্য করা থাকে 40। তাহলে 40 × 5 200 নম্বর। কমপ্লিট পরীক্ষাটা হবে 200 নম্বরের। 200 নম্বরের পরীক্ষা উত্তর করার জন্য তুমি সময় পাচ্ছ সর্বমোট 3 ঘন্টা। এখন এই 3 ঘন্টা বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকমভাবে আসবে। কেন? কারুর মনে হবে 200 নম্বর 3 ঘন্টায় উত্তর করা সম্ভব, এটা তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। আবার কেউ ভাববে 3 ঘন্টা ঠিক আছে, কোনো অসুবিধা তো নেই, মাত্র 5টা টপিক আমাকে এখানে অ্যান্সার করতে হবে। তাহলে 5টা টপিক যদি আমাকে অ্যান্সার করতে হয়, সেখানে 3 ঘন্টা যথেষ্ট। আমি তোমাদের একটা কথা বলি, এই 3 ঘন্টা সময় তোমার পক্ষে যথেষ্ট কিনা বা তোমার পক্ষে এটা সাফিসিয়েন্ট হয়তো নয়, এইটা ডিসাইড করবে তুমি নিজে। কেন? এই 3 ঘন্টাকে তুমি কিভাবে ইউটিলাইজ করছো তার উপর নির্ভর করবে এইটা তোমার কাছে সাফিসিয়েন্ট টাইম কিনা। আমি আমার আলোচনার পরবর্তী জায়গাতে এই বিষয়টা পরিষ্কার করব তোমাদের, তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই কথাটা বলছি। তাহলে প্রাথমিকভাবে আমরা দেখছি আমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা। সেই 200 নম্বরের পরীক্ষা, তার জন্য সময় থাকছে 3 ঘন্টা। এই যে 5টা আইটেমের কথা আমরা বললাম, বঙ্গানুবাদ, সারাংশ, প্রতিবেদন রচনা, পত্র রচনা, বোধ পরীক্ষণ, একটু ভেবে দেখো তো, স্কুল লেভেল থেকে যে সময় থেকে আমরা বাংলা পড়ে আসছি বিষয় হিসেবে,
কোনো না কোনো ক্লাসে এই প্রত্যেকটা টপিক কিন্তু আমরা করেছি। আমাদের প্রতিবেদন রচনাও ছিল, বোধ পরীক্ষণ, সারাংশ সবই ছিল। তাহলে বিষয়গুলো তোমাদের কাছে নতুন নয়, বিষয়গুলো পরিচিত। নতুনত্বটা কোথায়? নতুনত্ব হচ্ছে মানের দিক থেকে, স্ট্যান্ডার্ড। কারণ এতদিন পর্যন্ত স্কুল লেভেলে যে স্ট্যান্ডার্ডের এই বিষয়গুলোকে তোমরা পড়েছো, আজকে স্ট্যান্ডার্ডটা অনেকটা হাই। স্বাভাবিকভাবে তুমি যখন ডব্লিউবিসিএস এর মতো একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ এবং তোমাকে যে পদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে সেটা এতটাই একটা দায়িত্বপূর্ণ পদ, সেখানে যারা নিয়োগকর্তা তারা তো একটু দেখে নেবেন যে তোমার ম্যাচিউরিটি লেভেল কতটা হাই। তুমি একটা কূটনৈতিক বিষয়কে, একটা প্রশাসনিক বিষয়কে ঠিকভাবে ডিল করতে পারো কি না সেটাও তারা জাজ করবেন। আর এই রাইটিং স্কিলের মধ্যে দিয়ে কিন্তু সেই জাজমেন্টটাকে দেখা হয়, মানে সেই বিচারটা করা হয় যে তুমি ঠিকভাবে সেই বিষয়টাকে ডিল করতে পারছো কি না। তোমরা এর আগে প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো। প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিসের পরীক্ষা নেওয়া হয়েছে? প্রিলিমিনারির ক্ষেত্রে যখন এমসিকিউ অ্যান্সার করেছো সেখানে তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছে নলেজের। তোমরা কতটা জ্ঞান রয়েছে তোমাদের মধ্যে, তোমরা বিষয়গুলো সম্পর্কে কতটা তথ্য জানো, কতটা ইনফরমেশনের উপর তোমাদের দখল রয়েছে। ইভেন এই যে ডাব্লিউবিসিএস এর মেইন এক্সামের অন্যান্য যে কম্পালসারি পেপারগুলো রয়েছে সেগুলো তো এমসিকিউ। তাহলে সেখানেও পিএসসি তোমার কাছ থেকে জানতে চাইছে তোমার নলেজের উপর দখল কতটা। এবারে আমি যদি একটু ভাগ করে দিই মানে সবাই হয়তো ABCD 4টে গ্রুপের জন্য অ্যাপ্লাই করোনি, কেউ কেউ সি আর ডি গ্রুপের জন্য করেছো, কেউ কেউ 4টে গ্রুপের জন্যই করেছো। যারা তোমরা 4টে গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছো তারা জানো যে এ আর বি গ্রুপের জন্য কি করতে হচ্ছে, তোমাদের একটা করে অপশনাল পেপার নিতে হচ্ছে 200 নাম্বারের, 200 200 400 দুটো পেপার। শুধু সি আর ডি যদি হয় তাহলে সেখানে অপশনাল থাকছে না, নর্মাল কম্পালসারি যে কটা পেপার রয়েছে সবগুলো পেপার অ্যান্সার করতে হবে। যদি একটা কাল্পনিক সিচুয়েশান ধরা যাক 100 জন পরীক্ষার্থী এবং 100 জন সংখ্যাটা একটা কাল্পনিক হিসেবে আমি ধরছি যারা মেইন এক্সামটা দিতে যাচ্ছে, এবং এই 100 জন পরীক্ষার্থী সবাই সি আর ডি গ্রুপের জন্য। যতগুলো পেপার তোমার রয়েছে কম্পালসারি পেপার, প্রত্যেকটা কম্পালসারি পেপারে এমসিকিউ কোশ্চেন, মানে এমসিকিউ প্যাটার্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন। তাহলে অপশান এ যদি রাইট অ্যান্সার হয় আমার জন্য, অপশান বি তোমার জন্য রাইট অ্যান্সার হবে না, তোমার জন্য অপশান এ রাইট অ্যান্সারই হবে। যতজন পরীক্ষা দিচ্ছে সবার ক্ষেত্রে একই উত্তর। আর যারা যারা প্রপারলি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিচ্ছে, তারা কিন্তু এই উত্তরগুলো ভুল করছে না, তারা কিন্তু এই উত্তরগুলো ঠিকভাবেই করে আসছে। তাহলে প্রশ্ন হচ্ছে একজন পরীক্ষার্থীর থেকে আরেকজন পরীক্ষার্থীর যে ডিফারেন্সটা, একটা গ্যাপিং নাম্বারের যে একটা পার্থক্য, সেই পার্থক্যটা তৈরি হবে কিভাবে? এই পার্থক্য তৈরি করতেই কিন্তু তোমাদের হেল্প করছে এই ডেসক্রিপটিভ পার্ট। কারণ ডেসক্রিপটিভ পার্টে নাম্বারটা ফিক্সড নয়, সেখানে নম্বরটা কিন্তু ভ্যারি করবে। এমসিকিউ কোশ্চেনে উত্তরের ক্ষেত্রে উত্তরটা নির্দিষ্ট, নম্বর ভ্যারি করার কোনো সুযোগ সেখানে নেই। কিন্তু ডেসক্রিপটিভ পার্টে যখন তুমি একটা রিপোর্ট লিখছো, সেটা ইংরেজি হোক বা বাংলা হোক, আমি দুটোর ক্ষেত্রেই বলছি, এইখানে নম্বরটা আসলে ভ্যারি করতে শুরু করবে। কারণ এই রিপোর্টের ক্ষেত্রে তুমি কি ধরনের অ্যাপ্রোচ দেখাচ্ছ তার উপর নম্বর দেওয়া হবে। তাহলে এইখানে তোমার সাথে পিএসসির কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের একটু অন্যভাবে পরিচয় হচ্ছে। এতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রিলিমিনারি এক্সাম দিয়েছো বা মেনের অন্যান্য কম্পালসারি পেপারগুলো দিচ্ছ, সেখানে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ পার্সন তোমাকে কিন্তু চেনেন না, তোমার নলেজটাকে দেখেছেন। আর যখন তুমি এই রাইটিং স্কিলের পরীক্ষাটা দিচ্ছ, তখন পাবলিক সার্ভিস কমিশন কি করছে না, তারা তোমার মানসিকতার সাথে পরিচিত হচ্ছেন। তুমি ঠিক কী ধরনের ভাবনা চিন্তা করো, মানুষ হিসেবে এই সমাজের প্রতি তোমার কতটা দায়বদ্ধতা আছে, একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যদি তোমাকে নিয়োগ করা হয়, তুমি কি সেই পদের মর্যাদা রাখতে পারবে?
এই সমস্ত বিষয় তোমার লেখার মধ্যে দিয়ে ফুটে উঠবে। হ্যাঁ, তোমরা একটু প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো দেখো, সেখানে প্রতিবেদন, পত্র রচনার যে টপিকগুলো লিখতে দিয়েছে সেই টপিকগুলো কিন্তু একেবারে ভাবনা চিন্তার বিষয়, কন্টেম্পোরারি, প্রায় কন্টেম্পোরারি সমসাময়িক বিষয় নিয়ে। ট্র্যাডিশনাল বাংলা রচনা বইয়ের বিষয় নিয়ে কিন্তু দেয়নি, কখনো কখনো দিয়েছে, কিন্তু যেখানে দিয়েছে সেখানেও অ্যাপ্রোচটা অন্য হবে। আমি একটা এক্সাম্পল এখানে দিচ্ছি। ডেফিনেটলি আমরা যখন পত্র রচনা, প্রতিবেদন রচনার সেপারেট ক্লাস করব সেখানে আরও ডিটেলসে যাব। যেমন কয়েক বছর আগে একটা প্রশ্ন দিয়েছিল বাংলায় প্রতিবেদন বা পত্র রচনার ক্ষেত্রে, একটু দেখে নেবে। সেখানে বলছে যে পরিবেশ দূষণ নিয়ে লিখতে দিয়েছে। আচ্ছা, পরিবেশ দূষণ এই টপিকটা কবে থেকে লেখা শুরু করেছি আমরা বাংলা রচনার জন্য? সেই তো ক্লাস 7, 8 বা 6 যবে থেকে আমরা বাংলা লিখছি তবে থেকে পরিবেশ দূষণ নিয়ে লিখছি। সেই বিষয়টা নিয়ে আমাকে লিখতে দিচ্ছে ডব্লিউবিসিএস এর মতো একটা পরীক্ষায়। কেন লিখতে দিচ্ছে? তার মানে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমার কাছ থেকে নিশ্চয়ই যে স্কুলের স্ট্যান্ডার্ড, সেই স্কুল স্ট্যান্ডার্ডের উত্তর আশা করা হচ্ছে না। তাহলে যদি খুব কমন টপিকও আমাকে দেয়, সেখানে উত্তরের মধ্যে এমন কিছু ইনপুট তোমাকে দিতে হবে যেটা আর 5 জনের থেকে তোমাকে আলাদা করবে। তাহলে সেই ইনপুটগুলো তোমরা দেবে কিভাবে? তোমাদের লেখার মধ্যে দেওয়াটা কিন্তু সহজ, কঠিন কিছু নয়। কারণ সব কিছুই চর্চার বিষয়। তুমি যত বেশি প্র্যাকটিস করবে, চর্চা করবে, তত বিষয়গুলোর ওপর দখল আসবে। কিভাবে চর্চা করবে, কিভাবে প্রস্তুতি নেবে, সেটা আমি এরপরে বলবো। তাহলে প্রথম আমি যেটা তোমাদের বললাম সেটা হলো কমপ্লিট সিলেবাসের বিষয়টা, কি কি থাকছে এবং সেই সিলেবাস থেকে কি ধরনের অ্যাপ্রোচটা আসতে পারে। ঠিক পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, তোমার কাছ থেকে কি প্রত্যাশা করছেন। কারণ যারা পরীক্ষা নিচ্ছেন তাদের প্রত্যাশা মেটানোও তো তোমার একটা কাজ। সুতরাং সেই প্রত্যাশা অনুযায়ী তুমি উত্তর করতে পারছো কি না, সেই বিষয়টা কিন্তু আমরা প্রথম অংশে দেখে নিলাম। এবার আমি চলে যাব পরের অংশ। পরের অংশে আমি তোমাদের বলবো প্রস্তুতির জায়গা। 1, 2, 3, 4 করে আমি একটু বলছি প্রস্তুতির জায়গা, একটু ভেবে নাও। প্রথম যেটা প্রস্তুতি দরকার সেটা হচ্ছে ভাষার ওপর দখল। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি বলছি ভাষার ওপর দখল, আমি কিন্তু সাহিত্যের ওপর দখল বলিনি। কেন? একটা ভুল ধারণা আমাদের আছে। আমরা ভাবি বাংলা বা ইংরেজি যেটা কম্পালসারি পেপার, এটা বোধহয় সাহিত্যের একটা পেপার। আর এখানে অনেকেরই একটা সমস্যা থাকে যে আগে থেকেই ধরে বসে নাও, আমি তো সেই উচ্চ মাধ্যমিকের পর আর বাংলা পড়িনি, তার ফলে এখানে তো আমার দক্ষতা কম থাকবেই। আমি তো সাহিত্য নিয়ে পড়াশোনা করিনি, বা আরও যদি ব্রড অ্যাসপেক্টে ধরি, আমি তো কলাবিদ্যা নিয়েই পড়াশোনা করিনি, আমি তো কমার্স নিয়ে পড়েছি বা আমি সায়েন্স নিয়ে পড়েছি, তাহলে আমি কি করে আর পারবো, আমি তো পিছিয়ে রয়েছি অলরেডি। এই হীনমন্যতার জায়গার কোনো জায়গা নেই। কেন? কারণ তোমার কাছ থেকে সাহিত্য চাওয়া হচ্ছে না, তোমার কাছ থেকে চাওয়া হচ্ছে একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আর লিটারেচার দুটো কিন্তু এক জিনিস নয়, দুটো আলাদা। একজন মানুষ, তার যদি কোনো ভাষার ওপর দখল থাকে, তার মানে কিন্তু এটা নয় যে তার সেই সাহিত্যের ওপরও দখল আছে। খুব ভালো ইংরেজি যিনি জানেন, বা আমি যদি আমাদের বাংলা ভাষার কথাও বলি, বিভিন্ন মানুষকে নিয়ে তো আমাদের সমাজ, তাহলে চারপাশে যত মানুষকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলছেন। কিন্তু তার মানে কি এটা যে আমি যে কোনো মানুষের কাছে গিয়ে যদি বলি যে আপনি আমাকে রবীন্দ্রনাথের এই কবিতাটা একটু বুঝিয়ে দিন, বাংলাতেই তো লেখা আছে, সবাই তো পারবেন না। না, না পারাটা দোষের আমি বলছি না, কিন্তু আমি বলছি এই পার্থক্যের জায়গাটা একটু বোঝার কথা, যে সবার পক্ষে সেটা বুঝিয়ে দেওয়া সম্ভব নয়। কেন? কারণ তার ভাষার ওপর দখল আছে, সেটা তার মাতৃভাষা। সাহিত্য একটা বিষয়, বিষয়ের ওপর দখল নাই থাকতে পারে। কিন্তু এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য কি পাবলিক সার্ভিস কমিশন কোথাও বলেছে যে যাদের সাহিত্য ব্যাকগ্রাউন্ড হিসেবে ছিল পড়াশোনার, তারা প্রিভিলেজ পাবে? না, কোথাও বলেনি। তাহলে বাংলা আমাকে দিয়েছে কেন? তাহলে এখানে পাবলিক সার্ভিস কমিশনের উদ্দেশ্য হচ্ছে মান্যচলিত বাংলা, অর্থাৎ যে বাংলাটা প্রত্যেক দিন আমরা সকাল থেকে রাত্রির পর্যন্ত যোগাযোগের ভাষা হিসাবে ব্যবহার করি, সেই বাংলা ভাষার ওপর তোমার দখল আছে কিনা
এক কথায় বলতে গেলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, সেই যোগাযোগ রক্ষাকারী ভাষাটা তুমি প্রয়োগ করতে পারো কি না সেই বিষয়টা দেখা হচ্ছে মূল উদ্দেশ্য। সুতরাং প্রথমেই মাথা থেকে এই চিন্তাটা বাদ দিয়ে দাও যেটা সাহিত্যের পরীক্ষা, আমাকে সাহিত্যের মতো করে বিষয়গুলো লিখতে হবে, একদমই নয়। আমাদের প্রত্যেক দিনের কথায় সকাল থেকে রাত্রির পর্যন্ত আমরা কোনো অর্নামেন্টাল বা আলংকারিক ভাষা কি ব্যবহার করি? আমরা চলতি কথায় ব্যবহার করি। তুমি হয়তো কোথাও বেড়াতে গেছো, বেড়াতে গিয়ে ফিরে এসে যখন কাউকে গল্পটা করছো তখন বলছো আমি দার্জিলিং ভ্রমণে গেছিলাম। তা তো বলি না, আমরা কি বলি? হ্যাঁ, আমি তো এই দার্জিলিং বেড়াতে গেছিলাম। পরীক্ষার ক্ষেত্রে তাহলে তুমি কি লিখবে? তোমার কাছ থেকে কি আশা করা হবে? তুমি ভ্রমণ শব্দটা যদি ব্যবহার করো সেটা কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে ডিজায়ারেবল নয়, কাঙ্ক্ষিত নয়। বরং এখানে কাঙ্ক্ষিত হচ্ছে আমি বেড়াতে গেছিলাম। কেন? ওটাই স্বাভাবিক। এই ভাষাটাতেই আমরা প্রত্যেক দিন কমিউনিকেট করি। পাবলিক সার্ভিস কমিশন দেখতে চাইছে এই কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজে তুমি দক্ষ কিনা, কারণ তোমাকে প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করতে হবে, সেখানে সাধারণ মানুষের ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে নানা বিষয়ে কমিউনিকেট করতে হবে। তাহলে প্রথম কি দেখছি আমরা? এটা কোনো সাহিত্যের পরীক্ষা নয়, এটা একটা ভাষার পরীক্ষা। সুতরাং নিজেদেরকে কোনো রকম হীনমন্যতার দিকে নিয়ে যাবে না যে আমার সাহিত্য ছিল না। আবার উল্টোটাও হয়, যাদের দেখা যায় যে আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল বা যারা হয়তো বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তাদের মধ্যে একটা কখনো কখনো ওভার কনফিডেন্স চলে আসে যে আমার তো এটা বিষয় ছিলই, তো আমি এটা ভালোভাবেই পারবো। নিশ্চয়ই পারবে, তোমার সাহিত্য যদি বিষয় থাকে, তুমি ভাষা নিয়ে চর্চা বেশি করেছো। কিন্তু তার মানে এটা ভেবো না যে সাহিত্যধর্মী উত্তর তুমি যেভাবে লিখেছো পরীক্ষায় গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রিতে, সেই উত্তরের ভাষা কিন্তু এখানে প্রযোজ্য নয়। এখানকার ভাষাটা হচ্ছে মান্যচলিত বাংলা, বা যেটাকে আমরা বলি কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে সাহিত্য নয়, এটা একটা ভাষার পরীক্ষা। দ্বিতীয় হচ্ছে ভাষার সাথে সাথে আরেকটা বিষয় দেখা হয়। আমি একটু আগে তোমাদের বলছিলাম যে টপিকগুলো দেওয়া হয়েছে বিগত বছরে প্রশ্নে, সেই টপিকগুলোতে আমরা দেখছি সমসাময়িক বিষয়কে হাইলাইট করা হচ্ছে, বা কখনো কখনো ইটারনাল যে বিষয়গুলো, চিরকালীন। যেমন নারী নির্যাতন নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন এসছে, শিশু শ্রমিক নিয়ে প্রশ্ন এসছে, কখনো ট্র্যাডিশনাল বিষয় নিয়ে বলছে যে সাহিত্য পাঠের উপযোগিতা, এই ধরনের প্রশ্ন এসছে। এগুলো ট্র্যাডিশনাল বিষয়। তাহলে এই ট্র্যাডিশনাল বিষয় নিয়ে তোমাকে লিখতে দেওয়া হচ্ছে কেন? তার কারণ হলো তোমার কাছ থেকে কোনো ধরনের ইনফরমেশন বা তথ্য এখানে আশা করা হচ্ছে না। তোমার কাছ থেকে আশা করা হচ্ছে অ্যানালিসিস, ব্যাখ্যা। এই ধরনের টপিকগুলোকে তুমি কিভাবে অ্যানালিসিস করছো, কিভাবে তুমি ব্যাখ্যা করছো, সেই বিষয়টাকে এনশিওর করা হচ্ছে এখানে। একটা ঘটনাকে আমরা সবাই তো একরকমভাবে দেখি না। ধরো আমরা একটাই রাস্তা দিয়ে একসাথে 10 জন বা 5 জন মিলে এক সময়ে যাচ্ছি। বিকেল 4টের সময় আমরা বেরোলাম, আমাদের বাড়ির কাছাকাছি যে স্টেশন রয়েছে, রেল স্টেশন, সেখান থেকে ঘুরে 1 ঘন্টার মধ্যে আবার বাড়ি চলে এলাম। এসে আমরা 5 জনে মিলে লিখতে বসলাম যে রাস্তায় কি কি দেখলাম। 5 জনের লেখাটা কি এক হবে? একদমই এক হবে না। আমরা দেখব পার্থক্য থাকবে। পার্থক্যটা কিভাবে থাকবে? পার্থক্যটা হচ্ছে আমরা চারপাশের আমাদের বিষয়বস্তু, চারপাশের যে চলমান জীবন, সেটাকে একভাবে দেখি না, বিভিন্নভাবে দেখি। আমার চোখে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তোমার চোখে সেটা গুরুত্বপূর্ণ নাই মনে হতে পারে। তোমার আবার যেটা মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেটা আমার গুরুত্বপূর্ণ মনে নাই হতে পারে। তাহলে কে ঠিক কে ভুল? কেউ ভুল নয়, সবাই ঠিক। প্রত্যেকের এক একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। এইটাকে আমরা বলি পার্সপেক্টিভ। কোন পার্সপেক্টিভ থেকে আমি বিষয়টাকে দেখছি। প্রত্যেকটা পার্সপেক্টিভই ঠিক। তোমার পার্সপেক্টিভে তুমি ঠিক, আমার পার্সপেক্টিভে আমি ঠিক। কিন্তু পাবলিক সার্ভিস কমিশন একটা স্পেশাল পার্সপেক্টিভ দৃষ্টিভঙ্গি খোঁজার চেষ্টা করছেন। সেটা কি? সেটা হচ্ছে চিরন্তন যে সামাজিক বিষয়গুলো, সেই সামাজিক বিষয়গুলোকে একজন হবু ডাব্লিউবিসিএস অফিসার তিনি কিভাবে দেখেন। তিনি কি খুব পজিটিভ দৃষ্টিতে দেখেন, নাকি তার মধ্যে নেতিবাচক মানসিকতাটা বেশি? আমাদের চারপাশে যা ঘটনাগুলো ঘটে, সব ক্ষেত্রে যে
খুব পজিটিভ ঘটনা ঘটছে এমনটা তো বলতে পারি না, অনেক কিছু নেতিবাচক ঘটনা ঘটছে। ধরো এই মুহূর্তে আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি, একটা কোভিড-19 জনিত যে আতঙ্ক, আমরা কিছুদিন বাইরে বেরোনোর চেষ্টা করছি, আবার ঘরে বন্দি থাকছি, এই যে আবার নতুন করে লকডাউন চলছে, উম, পুরোটাই তো নেগেটিভ, পুরোটাই তো নেতিবাচক। তাহলে এই নেতিবাচক বিষয়টা নিয়ে আমি যখন বসছি, আমি যদি কারোর সাথে কথা বলি, আমি কি এই নেতির দিকটাকে হাইলাইট করছি, নাকি এর মধ্যে থেকে একটা কোনো পজিটিভ ওয়ে আউটের কথা ভাবছি? পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তোমার কাছ থেকে ওই পজিটিভ ওয়ে আউটটা খোঁজার চেষ্টা করছে। আমরা তো সবাই জানি যে মানুষ ঘরে বন্দি, প্রচুর মানুষ অসুস্থ হচ্ছেন, মৃত্যুও প্রচুর হচ্ছে, হাসপাতালের যে কাঠামো সেটাও চাপ নিতে পারছে না, নানা ধরনের সমস্যা স্বাস্থ্য পরিষেবায় দেখা যাচ্ছে। ইভেন এর ফলে আমাদের যে অর্থনীতি, ট্র্যাডিশনাল যে ইকোনমিক সিস্টেম, সেটাও ভয়ঙ্কর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ কাজ হারাচ্ছেন, রুটি রুজি সমস্যার মুখে পড়ছে, সব কিছু তো নেগেটিভ। এই নেগেটিভিটির মধ্যে পজিটিভ কি দেখছো তুমি? কোন দিকটা তোমার মনে হচ্ছে যে না না এরম তো চলতে পারে না, কোনো একটা সময় গিয়ে তো থামবে? না, কি করে থামবে স্যার, আমি তো কোনো থামার লক্ষণ দেখছি না। না, থামবে এইভাবে। উম, বড় বড় সংকট পৃথিবীতে এসছে এর আগে, একাধিক সংকট এসছে, ইতিহাসে এরকম প্রচুর উদাহরণ আছে। কিন্তু সংকট একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, সেই সময়টা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, কিন্তু অনন্তকাল ধরে চলবে এবং সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এখনো সেই জায়গায় আমরা যাইনি। এই সৃষ্টি, এই সভ্যতা বেঁচে থাকবে, হয়তো সভ্যতার ফরম্যাট পাল্টাবে, আমাদের দৈনন্দিন যে অভ্যাসগুলো ছিল না সেই অভ্যাসগুলো নতুন করে তৈরি হচ্ছে, কতগুলো জিনিস আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠছে, মাস্ক বা স্যানিটাইজার, এই বিষয়গুলো আমাদের জীবনের একটা অঙ্গাঙ্গী অংশ হয়ে থাকছে। কিন্তু তবু পৃথিবীটা থাকছে, পৃথিবীটা ধ্বংস হচ্ছে না। তাহলে তোমার লেখার মধ্যে আমি ধরে নিচ্ছি যদি এই ধরনের কোনো পরিস্থিতি দেয়, সরাসরি এরকম প্রশ্ন আসে না, ঘুরিয়ে আসে, সেগুলো আমরা যখন করব তখন আমি নিশ্চয়ই বলবো। কিন্তু এই পরিস্থিতি সম্পর্কে যদি তোমায় কিছু ভাবতে হয়, তোমাকে পজিটিভ ভাবতে হবে। পজিটিভটা কি? সামনে একটা আলোর দিশা, কোন দিকে যেতে পারি। অন্ধকারের দিকে যাওয়ার কথা সবাই বলছেন, কিন্তু প্রশাসনিক স্তরের একজন দায়িত্বপূর্ণ অফিসার হিসেবে তুমিও যদি তোমার ভাবনা চিন্তার মধ্যে সেই অন্ধকারকেই হাইলাইট করো, তাহলে বাকিদের তুমি পথ দেখাবে কি করে? সুতরাং তোমার ভাবনা চিন্তার মধ্যে অন্ধকার নয়, তোমার ভাবনা চিন্তার মধ্যে যেন কিছু আলো থাকে। এই বিশ্লেষণটা কিন্তু তোমার লেখার মধ্যে দরকার। সব লেখাতে নয়, প্রতিবেদন এবং পত্র রচনা, সেখানেই তোমার নিজস্বতা দেখানোর সুযোগ আছে। আর পাবলিক সার্ভিস কমিশন কিন্তু একদিকে যেমন তুমি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ প্রয়োগ করতে পারো কিনা সেটা দেখছেন, তার সাথে সাথে এটাও যাচ করে নিচ্ছেন যে যাকে আমি দায়িত্বপূর্ণ পদে বসাতে যাচ্ছি তার ভাবনা চিন্তার দিক থেকে সে ইতিবাচক তো, সে নেগেটিভ কিছু ভাবে না তো, তাহলে আমি তাকে সেই পদে দেওয়ার কথা ভাবতে পারি। তাহলে দেখো, তোমার সাথে সরাসরি কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধির দেখা হচ্ছে না, কিন্তু যিনি পরীক্ষার খাতাটা দেখছেন ডেসক্রিপটিভ পার্টে, তিনি তো অবশ্যই পাবলিক সার্ভিস কমিশনের একজন প্রতিনিধি। তিনি কিন্তু লেখাটার মধ্যে দিয়ে আসলে তুমি যে ব্যক্তি মানুষ, সেই ব্যক্তি মানুষের সাথে একটা পরিচিত হওয়ার চেষ্টা করছেন। তিনি কল্পনা করার চেষ্টা করছেন তুমি মানুষটা ঠিক কীরকম ভাবনা চিন্তা করো, আর তার ভিত্তিতে যে নম্বরটা তুমি পাচ্ছ, তুমি যত ইতিবাচক একটা তোমার অবস্থান দেখাতে পারবে তত তোমার নম্বর বাড়বে। সেই নম্বরের ভিত্তিতে কিন্তু নির্ভর করছে তোমার র্যাঙ্কিং কতটা হেরফের হবে। আমি একটু আগে যেটা বললাম যে এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে নাম্বার ভ্যারি করবে না, অপশান ডি রাইট অ্যান্সার হলে সবার ক্ষেত্রে অপশান ডি। তাহলে পজিশনটা ভ্যারি করবে কোথায়? পজিশনটা ভ্যারি করবে হচ্ছে এই ডেসক্রিপটিভ পার্টে, বাংলা, ইংরেজি, বা যাদের অপশনাল রয়েছে তাদের অপশনাল। সুতরাং তোমরা এই ডেসক্রিপটিভ পার্টের ওপর একটু বিশেষ গুরুত্ব দাও মেন পরীক্ষার জন্য। এবং যারা মনে করছো যে এখন তো প্রিলিমিনারি সামনে, ফেব্রুয়ারি মাসে অলরেডি ডেট দেওয়া রয়েছে, সম্ভবত 7 তারিখ, এখনও পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন যা বলেছে 2021-এর 7 তারিখে এই পরীক্ষাটা হবে। যদি সেটা হয়, তুমি যদি শুধু প্রিলিমিনারিকে টার্গেট করে এখন থেকে এগোতে থাকো, তাহলে সেটা কিন্তু ভুল হচ্ছে।
কারণ প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে একটা দরজা খোলা, ডোর ওপেনার। আসল পরীক্ষা তো মেইন এক্সাম। তাহলে একই সাথে তুমি প্রিলিমস এবং মেইন দুটোরই প্রিপারেশন নাও। ডেসক্রিপটিভ পার্টে লেখার অভ্যেসটা করো, বাকি যে পেপারগুলো রয়েছে অন্যান্য সেগুলো তুমি এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করছো, কিন্তু লেখার অভ্যেসটা করো। এবার যখন প্রিলিমিনারি পরীক্ষা চলে আসছে তখন তুমি ঠিক আছে, জাস্ট 1 মাস আগে তুমি ডেসক্রিপটিভ পার্টটা হয়তো পড়া বন্ধ রাখলে, তখন ওই মেইন এক্সামের প্রিলিমিনারি এক্সামের জন্য একটু বিশেষ গুরুত্ব দিলে। যে মুহূর্তে 7 ফেব্রুয়ারি প্রিলিমিনারি এক্সামটা হয়ে গেল, এবার এতদিন পর্যন্ত ডেসক্রিপটিভ পার্টে তুমি যা কিছু শিখে এসছো, যা কিছু পড়ে এসছো, কিছুটা প্র্যাকটিসও করে এসছো, সেই প্র্যাকটিসটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দাও, একটা অপটিমাম লেভেলে নিয়ে চলে যাও। এটা যদি তুমি করতে পারো, এখন থেকে যদি ডেসক্রিপটিভ পার্টের প্রিপারেশনটা তুমি নিতে শুরু করো, তাহলে দেখবে যে প্রিলিমিনারির পরে গিয়ে তুমি অথই জলে পড়বে না। অধিকাংশ ছাত্রছাত্রী আমি যেটুকু অভিজ্ঞতায় দেখেছি, তারা প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যাওয়ার পরেও ডেসক্রিপটিভ পার্ট শুরু করে না, তারা শুরু করে রেজাল্ট বেরোনোর পরে। সবচেয়ে বড় ভুল। রাইটিং স্কিল তো, স্কিল মানে কি? দক্ষতা। দক্ষতা তো একদিনে আসবে না, দক্ষতা তো প্র্যাকটিস করতে হবে। সচিন তেন্ডুলকর ক্রিকেটে দক্ষ, কিন্তু সেই দক্ষতা কি একবারে এসছে? তিনি তো ক্রিকেট খেলা শিখেছেন তার গুরুর কাছে, রমাকান্ত আচারেকার, তোমরা জানো সেটা। কিন্তু রমাকান্ত আচারেকার তাকে যেটা শিখিয়েছেন, ওটা শিখে তারপরে কি সচিন তেন্ডুলকর বসেছিলেন যে আমি শিখে গেছি, ব্যাস এবার যেদিন সুযোগ আসবে মাঠে নামবো, খেলবো, বাড়ি চলে আসবো? না, তিনি প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটি ম্যাচের আগে নেট প্র্যাকটিস করতেন। সবাই করেন। কেন? চর্চার মধ্যে থাকা। যা কিছু শিখেছি, যে বিদ্যাটা আমি অর্জন করেছি, সেই বিদ্যাটাকে যেন প্রত্যেক মুহূর্তে আমার নিজের মধ্যে জারিত করতে পারি। তারপরে যখন তিনি মাঠে খেলতে নেমেছেন, সব ম্যাচে কি 100 রান করেছেন? করতে পারেননি, সব ম্যাচে 100 রান হয় না। এমনও বহু ম্যাচ গেছে যেখানে খুব কম রানে আউট হয়েছেন বা 0 রানে আউট হয়েছেন। তাহলে কি তিনি তারপরে বাড়ি এসে বলেছেন যে না, এই এত প্র্যাকটিস করলাম তারপরেও 0 রানে আউট হলাম, চলো পরের ম্যাচের আগে আর কোনো প্র্যাকটিস করব না? তা কিন্তু করেননি। আবার নেট প্র্যাকটিস করেছেন, তারপরে আবার খেলতে নেমেছেন। যারা গান বাজনা করো তারা জানো যে গানের নিয়মগুলো তুমি শিখেছো, সরগম শিখেছো, ব্যাস তাহলে এবার গান যখন গাইবো তখন স্বরলিপি দেখে গাইবো, হবে? হবে না, তোমাকে রেওয়াজ করতে হবে। এই রেওয়াজ ব্যাপারটা শুধু গান বাজনার ক্ষেত্রে নয়, যে কোনো কাজ, যে কাজটা তুমি করতে যাচ্ছ সেই কাজের ক্ষেত্রে রেওয়াজটা খুব জরুরি। আজকে শিক্ষকতা যখন আমার পেশা, আমারও কিন্তু এটা একটা রেওয়াজ। প্রত্যেক মুহূর্তে ভাবা বিষয়টাকে নিয়ে, কি করে বিষয়টা ডেলিভার করা যেতে পারে, আরও কত সহজ করা যেতে পারে। একদিকে নলেজ গ্যাদারিং চলবে, বিভিন্ন বইপত্র পড়ে নিজেকে সমৃদ্ধ করা, তার সাথে সাথে হাউ টু ডেলিভার, এই বিষয়টাকে নিয়ে ভাবা, চর্চা করা, এটাই হচ্ছে রেওয়াজ। তাহলে তোমরা যেমন অঙ্ক, জিআই এগুলো রেওয়াজ করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিসের বাংলা আমি রেওয়াজ হিসেবেই ধরছি এখানে, একইভাবে যেটা ডেসক্রিপটিভ পার্ট সেটারও কিন্তু রেওয়াজ করা শুরু করে দাও। তাহলে দেখবে ওই গানের গলা যেমন তৈরি হয়ে যায়, তোমার লেখার হাতও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। যারা আজকে ভাবছো আমি তো অনেক দিন আগে বাংলা ছেড়ে এসেছি, আমি খুব দুর্বল বাংলায়, আমি বহুজনের কাছে এই কথাটা শুনি যে আমি খুব দুর্বল। তুমি কতটা দুর্বল এটা নিয়ে ভেবো না, তুমি ভাবো যে তুমি কতটা সবল। এতদিন পর্যন্ত তুমি বাংলা পরীক্ষা দিয়ে এসছো, সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হোক বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হোক, আলটিমেটলি পরীক্ষা তুমি দিয়েছো। তাহলে এই পরীক্ষাটাই তুমি আবার দিতে যাচ্ছ, এবার কোনো বিশ্ববিদ্যালয়, কোনো এডুকেশন বোর্ডের আন্ডারে নয়, পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে। নিয়ম তুমি জানো, সারা বছর প্র্যাকটিস করেছো, এবং ওই প্র্যাকটিসটাকে ধরে তুমি পরীক্ষার হলে যখন যাচ্ছ, বিষয়টা তোমার কাছে সহজ। তুমি তো এই কাজটা সারা বছর করে থাকো, বাড়িতে বসে করো অন্য দিন, আজকে একটা অন্য সেন্টারে গিয়ে করছো, এর বাইরে কোনো পার্থক্য নেই, বিষয়টা কিন্তু একই। তাহলে চর্চা, চর্চা বিষয়টা জরুরি। আমাদের ফার্দার ক্লাসগুলোকে প্রত্যেকটা টপিকের ওপর আমি ভাগ করেছি, বঙ্গানুবাদ, সারাংশ, প্রতিবেদন রচনা, পত্র রচনা, বোধ পরীক্ষণ, প্রত্যেকটি নিয়ম আলোচনা হবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তার এক্সাম্পল দেব, সেই এক্সাম্পলগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেই হোমওয়ার্কগুলো তোমরা করবে,
আর তারপরের যে ক্লাসটা যাবে সেই ক্লাসে আমি সেই হোমওয়ার্কগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ তার যে সলিউশনটা নিয়ে আমি ডিসকাস করব, কোথায় কোথায় ভুল হতে পারে সেই জায়গাগুলো আমি বলে দেবো। তোমরা নিজেরাই নিজেদেরকে মিলিয়ে নিতে পারবে এবং নিজেদের যে আপগ্রেডেশন সেই আপগ্রেডেশনের জায়গাটাও কিন্তু এখান থেকে তৈরি হবে। এবার চলে আসি যে দৃষ্টিভঙ্গি কি করে তৈরি করব। দৃষ্টিভঙ্গি বিষয়টা দেখো, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের অজান্তেই কোনো না কোনো বিষয়কে সমর্থন করি, কোনো না কোনো বিষয়কে সমর্থন করি না। কিন্তু এই সমর্থন বা অসমর্থনের বিষয়টা অনেকটাই আমাদের আবেগ থেকে আসে, ইমোশন। না না না, আমি এটা বিশ্বাস করি না, এই রকম একটা কথা আমরা বলি চলতি জীবনে। কিন্তু যখন তুমি একটা লেখা লিখছো, সেই লেখাটার মধ্যে আমি এটা বিশ্বাস করি না এইটা বললে শুধু হবে না, কেন করো না সেই যুক্তিটা, সেই লজিকটা দিতে হবে। অর্থাৎ ইললজিক্যাল, যুক্তিবিহীন কোনো কথা যেন তোমার লেখার মধ্যে না থাকে। তাহলে যুক্তিটাকে ডেভেলপ করবে কি করে, কিভাবে তুমি এই জায়গাকে নিজেকে আরও শানিত করবে? এক্ষেত্রে তোমাদের সবচেয়ে উপকারে আসবে খবরের কাগজ। খবরের কাগজ, যে কোনো খবরের কাগজ, যে কোনো বাংলা খবরের কাগজের প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত যতগুলো পেজ থাকে, একটা পাতা বাদ দিয়ে প্রত্যেকটা পাতায় আমরা ইনফরমেশন পাই, তথ্য পাই। কি ঘটেছিল, কে কি বলেছেন, কে কোথায় যাত্রা করলেন, কোন খেলায় কে হারলেন, আজকে কতজন আক্রান্ত হয়েছেন, নতুন কি ব্যবস্থা সরকার নিচ্ছে এই করোনা ভাইরাসকে মোকাবিলার জন্য, এই সমস্ত বিষয়গুলো আমরা তথ্য আকারে পাচ্ছি। কিন্তু প্রত্যেকটি কাগজ, যে কোনো কাগজ, তার একটা পাতা থাকে যে পাতাটাকে বলা হয় সম্পাদকীয় পাতা, ইংরেজিতে বলা হয় এডিটোরিয়াল। তোমরা যেহেতু WBCS পরীক্ষা দিতে যাচ্ছ, আমি আশা করব তোমরা পুরো খবরের কাগজটাই নিশ্চয়ই পড়বে, যে কোনো খবরের কাগজ। যদি মনে হয় যে না, আমি পুরো খবরের কাগজ পড়ি না, কিন্তু লেখা ডেভেলপ করার জন্য সম্পাদকীয় পাতা তো পড়তেই হবে। আমি পরে যখন তোমাদের এই এডিটোরিয়াল লেটার বা এডিটোরিয়াল রিপোর্ট রাইটিং ক্লাস নিয়ে আসবো, তখন আমি সম্পাদকীয় পাতার একটা মডেল নিয়ে আসবো, কী ধরনের থাকে। আমি একটু মুখে বলে দিচ্ছি আজকে, যাতে তোমরা বিষয়টার সাথে রিলেট করতে পারো। সম্পাদকীয় পাতার একদম বাঁ দিকে, যে কোনো কাগজের বাঁ দিকে যে কলামটা থাকে, সেই কলামটাকে আমরা বলি এডিটোরিয়াল কলাম বা সম্পাদকীয় কলাম। তারপরে যে কলামটা থাকে, একটু 3-4টে কলাম একসাথে থাকে সেখানে, সেটাকে আমরা বলি পোস্ট এডিটোরিয়াল বা উত্তর সম্পাদকীয়। আর ডান দিকে থাকে টু দ্য এডিটর বা সম্পাদক সমীপেষু। এই যে পাতাটা, এই পাতাতে কোনো ইনফরমেশন নয়। যে কোনো কাগজ খুলে দেখো, আজকেরও কোনো কাগজ খুলে দেখো, দেখবে সম্পাদকীয় যে কলামটা, সেখানে এই মুহূর্তের যেটা বার্নিং টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করা হচ্ছে, সেই বিষয়টাকে নিয়ে কথা বলা হচ্ছে এবং সেটাকে অ্যানালিসিস করে একটা কোনো নির্দিষ্ট অভিমুখ নির্দেশ করা হচ্ছে। তোমার মনে হতে পারে যে আমি যে সম্পাদকীয় টপিকটা পড়লাম এবং সম্পাদকীয়তে যে যুক্তিগুলো দিয়ে একটা বিষয়কে প্রতিষ্ঠা করা হয়েছে, সেই যুক্তির সাথে তুমি একমত নও, নাই হতে পারো। সবাইকে সব বিষয়ে একমত হওয়াটা তো খুব ভালো কথা নয়, বরং সবাই সব বিষয়ে একমত হলে সেটা গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকারক বিষয়। গণতন্ত্রের সবসময় ভিন্ন মতটা দরকার। তুমি ভিন্ন মত পোষণ করো, কিন্তু তোমার যদি মনে হয় যে তুমি ওই বক্তব্যের সাথে একমত নও, তাহলে তোমাকেও কিন্তু যুক্তি দিয়ে বলতে হবে। আমার মনে হয় না, আমার মনে হয় বললে হবে না, আমার কেন মনে হয় সেই কথাটাও কিন্তু যুক্তি দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে? সুতরাং তোমরা যখন এই পেজগুলো পড়ছো, সম্পাদকীয়, উত্তর সম্পাদকীয়, তখন একটু বোঝার চেষ্টা করো যে যুক্তির জায়গাটা ঠিক আছে তো। তুমি মনে মনে ওই বক্তব্যের বিরুদ্ধে একটা ন্যারেশন তৈরি করছো, একটা ভাষ্য তৈরি করছো। যে বক্তব্যটা ওখানে রয়েছে তার বিরুদ্ধে তুমি যে ভাষ্যটা তৈরি করছো, সেই ভাষ্যটার মধ্যে যুক্তি রয়েছে তো, আবেগ নেই তো। আবেগ দরকার নেই, আমাদের যুক্তি দরকার। তুমি যখন প্রতিবেদন বা চিঠি লিখবে, সম্পাদকীয় চিঠি বা সম্পাদকীয় প্রতিবেদন, সেখানেও এই যুক্তিটা খুব জরুরি হয়ে উঠবে, যুক্তিটা খুব দরকার। তাহলে প্রস্তুতির জন্য অন্তত খবরের কাগজের এডিটোরিয়াল পেজ বা সম্পাদকীয় পাতা, এটা অবশ্যই পড়বে, তোমরা নিয়ম করে পড়বে। যত বেশি পড়বে তত দেখবে তোমাদের নিজেদের মধ্যে
একটা বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে। না, প্রথম দিনই এই জায়গাটা তৈরি হবে এটা কখনো হয় না। ওই যে আবারও বলছি, চর্চা। যত তুমি এই চর্চার মধ্যে দিয়ে যাবে তত তুমি রিয়েলাইজ করবে যে নিজের মধ্যেই একটা তোমার আলো জ্বলে উঠছে, যেটা এতদিন পর্যন্ত তুমি ফিল করনি। এবার ভাবনা চিন্তা যদি পরিষ্কার হয়, সেটাকে তো লেখার অপেক্ষা। আর লেখার টেকনিক ওই যে ভাষায় ভাবছি, যে শব্দ ব্যবহার করে ভাবছি, ঠিক সেই শব্দটাই লিখব। বাইরে থেকে কোনো শব্দ নিয়ে এসে কিন্তু লিখব না। আমার তো কাজ সহজ হয়ে গেল, আর তো কোনো সমস্যা নেই। তাহলে এইভাবে তোমরা একটু প্রিপারেশনটা নেওয়ার চেষ্টা করো, যে সিলেবাসটা দেখলে, সিলেবাসটা শুনলে কি সিলেবাস রয়েছে, আর তার সাথে খবরের কাগজ পড়ো। এছাড়া অন্যান্য বই যদি পড়ার অভ্যেস থাকে তো সে ভালো কথা, অ্যাডেড অ্যাডভান্টেজ। কিন্তু জোর করে পড়তে যেও না, কারণ দেখো পড়াশোনা বিষয়টা একটা এনজয় করার বিষয়, আনন্দের বিষয়। সেটা যদি জোর করে করতে যাও, সেটা উল্টে তোমার ক্ষেত্রে একটা বোঝা হয়ে যাবে। অন্তত খবরের কাগজের সম্পাদকীয় পাতাটা পড়ো, এটা আমি রিপিটেডলি বলছি। তোমরা নিজেরা বুঝতে পারবে যে তোমাদের কোথায় ডেভেলপমেন্টটা হচ্ছে। আমাদের পরবর্তী যে ক্লাসটা থাকবে বাংলার, সেই ক্লাসে আমরা বঙ্গানুবাদ বিষয়টাকে নিয়ে আলোচনা করব। বঙ্গানুবাদের কিছু নিয়ম রয়েছে, কি রুলস মেনটেন করে করতে হয়। এমনিতে শুনলে মনে হচ্ছে বঙ্গানুবাদ কি অসুবিধা, ওই তো ইংরেজি আছে, ইংরেজি মানে জানি, সেটাকে অনুবাদ করে দেবো, বঙ্গানুবাদ হয়ে যাবে। না, এটা যদি হতো তাহলে তো আমাদের বাংলায় অনুবাদ সাহিত্যের জোয়ার চলে আসতো। প্রত্যেকে একটা করে ডিকশনারি নিয়ে বসতেন, ইংরেজি বই নামাতেন, ডিকশনারি দেখে অনুবাদ করতেন, সবাই অনুবাদ সাহিত্যিক। তা তো নয়, অনুবাদ সাহিত্যিক রয়েছেন, তারাও সাহিত্যিক, কিন্তু সবাই নন। তাহলে নিশ্চয়ই এমন কিছু পদ্ধতি আছে যেটা অনুবাদের ক্ষেত্রে প্রযোজ্য। না, তোমরা সাহিত্য রচনা করবে না, কিন্তু বাস্তব অনুবাদ করতে গেলেও তার কিছু নিয়ম রয়েছে। সেই রুলসগুলোকে আমরা পরের ক্লাসে দেখব, এবং আস্তে আস্তে উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব কি করে একটা ইংরেজি প্যাসেজ থেকে অনুবাদ করতে হয়। তাহলে যে নিয়মগুলো বললাম, যে কথাগুলো বললাম আজকে, সেইগুলো তোমরা একটু ভাবার চেষ্টা করো, একটু মেনে চলার চেষ্টা করো, নিজেদের মধ্যে ডেভেলপমেন্টটা আনো। আর যা কিছু রুলস রয়েছে সেগুলো নিয়ে, যা টপিক রয়েছে সেগুলো নিয়ে তো পরের ক্লাসগুলোয় আমি থাকবই। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমাদের বিষয় হচ্ছে বঙ্গানুবাদ। সকলে ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।